আজকের আমাদের যে আলোচ্য বিষয় তা হলো আমাদের পরিবেশ ও বায়ুমণ্ডল। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব পরীক্ষায় আগত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বায়ুমণ্ডল এবং পরিবেশ নিয়ে। তারপরে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা কীরকম হতো? তাপের কুপরিবাহী বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা দিনের বেলায় খুব বেশি ও রাত্রিতে খুব কম হতো, কারণ সূর্য থেকে আসা তাপের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস অণু ও কণা দ্বারা প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। আগত তাপের খুব সামান্য অংশই বায়ুমণ্ডল ও পৃথিবীকে উত্তপ্ত করে এবং পৃথিবী থেকে বিকিরিত তাপের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিন হাউস গ্যাসগুলি দ্বারা শোষিত হয়। এইভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে বজায় রাখে। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? তো বন্ধুরা আবহাওয়া ও জলবায়ুর যাবতীয় উপাদানসমূহ যেমন ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি ইত্যাদি বায়ুমণ্ডলের এই স্তরে উপস্থিত। এই ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় এবং বায়ুস্তরের গড় ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ায় বায়ুচাপের পার্থক্য হয়, ফলে বায়ু প্রবাহ ও ঝড় সৃষ্টি হয়। এছাড়া ঘনীভবনের জন্য যে সমস্ত প্রক্রিয়া যেমন মেঘ, বজ্রপাত, বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, তুষারপাত প্রভৃতি এই ট্রপোস্ফিয়ারেই কার্যকর হয়। বায়ুমণ্ডলীয় এই উপাদানসমূহ প্রভাবে ট্রপোস্ফিয়ার সর্বদা অশান্ত হয়ে থাকে। দৈনিক আবহাওয়ার সব রকম গোলযোগ ও বিপর্যয় এই স্তরেই সংঘটিত হয়, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই। নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে 15 থেকে 16 কিলোমিটার অবধি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি আবহমণ্ডল নামে পরিচিত? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রম হ্রাসমান উষ্ণতার স্তর বলা হয় এবং এর কারণ কি? ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটতম স্তর হলো ট্রপোস্ফিয়ার, যেখানে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ হ্রাস প্রায় প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে, তাই এই স্তরকে ক্রম হ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। বায়ুমণ্ডলের উপস্থিত মোট গ্যাসীয় ভরের কত ভাগ ট্রপোস্ফিয়ারে থাকে? 75 ভাগ বা 75%। বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের উপস্থিতি সর্বাধিক লক্ষ্য করা যায়? এই ট্রপোস্ফিয়ারে। ট্রোপোপজ কি? না বন্ধুরা, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে বায়ুর উষ্ণতা হ্রাস পায় না, আবার বৃদ্ধিও পায় না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। এই অঞ্চলকে ট্রোপোপজ বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগ কেন বৃদ্ধি পায়? ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্ফিয়ারে নিম্ন স্তরে পাহাড়, পর্বত, বনভূমি, অট্টালিকা প্রভৃতি অবস্থান করে বলে এই অংশে বায়ু ঘর্ষণজনিত কারণে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই সকল বাধা থাকে না, এর ফলে বায়ু বিনা বাধায় প্রভাবিত হতে পারে। তো বন্ধুরা আমাদের পরবর্তী কোশ্চেন দেখে নিই। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়? কারণ এই স্তরে অল্প পরিমাণে ধুলো এবং জলীয় বাষ্প না থাকার কারণে মেঘ সৃষ্টি হতে পারে না। আবার আবহাওয়া ও জলবায়ুর গোলযোগ সৃষ্টিকারী কোনো উপাদান ঘনীভবন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। তো এই কারণে এখানে কিন্তু শান্ত পরিবেশ বিরাজ করে, সেই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বলা হয়ে থাকে কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 কিলোমিটার ওপর থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওজোন গ্যাসের একটি স্তর থাকে। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা ট্রপোস্ফিয়ারের তুলনায় বেশি হয় কেন? কারণ ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে, এই জন্য এই বায়ুস্তরের উষ্ণতা ট্রপোস্ফিয়ারের তুলনায় বেশি হয়। তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন কোন স্তরে উষ্ণতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পায় না? সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আবার কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়? তো ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার। ল্যাপস রেট বলতে কী বোঝো? তো বন্ধুরা বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধির হারকে বিজ্ঞানের ভাষায় ল্যাপস রেট বলা হয়। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপের পরিবর্তন কীভাবে ঘটে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ হ্রাস পায়, আবার নিচের বায়ুস্তরে এই হ্রাসের হার সবচেয়ে বেশি হয়। তো বন্ধুরা অ্যালবেডো কী? পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে আগত রশ্মির 60% ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, বাকি 40% সূর্যরশ্মি থেকে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই 40% সূর্যরশ্মিকে কিন্তু অ্যালবেডো বলা হয়ে থাকে। কার্যকারী সৌর বিকিরণ বলতে কী বোঝো? না আগত সূর্যরশ্মি যে 60% ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকেই কার্যকরী সৌর বিকিরণ বলা হয়ে থাকে। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর কত ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়? না এর উত্তর হয়ে যাবে 0.05 ডিগ্রি সেলসিয়াস। বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? না বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে
6.4 ডিগ্রি সেলসিয়াস করে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়। এই ঘটনাকে বৈপরীত্য উত্তাপ বলে। পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় ইহা পরিলক্ষিত হয়। পরিচলন কাকে বলে এবং পরিচলন স্রোত বলতে কী বোঝো? তো বন্ধুরা, যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসের উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হবার মাধ্যমে তাপ সঞ্চালন করে তাকে কিন্তু পরিচলন বলা হয়। তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন প্রসারণের জন্য ঘনত্ব হ্রাস পায়, ফলে উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে ওপরে ওঠে ও ওপরে শীতল ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলা হয়ে থাকে। পরিচলন স্রোত কীভাবে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে? ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থানে বায়ু প্রাকৃতিক কারণে উত্তপ্ত হয়ে আয়তনে বৃদ্ধি পায়। এর ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায় এবং ওই বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। এর ফলে সংশ্লিষ্ট স্থানে যে সাময়িক শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করার জন্য সংলগ্ন অঞ্চলের অপেক্ষাকৃত শীতল ও ভারী বাতাস ওই স্থানের অভিমুখে ছুটে আসে। তাপ পরিচালনের ফলে প্রবাহিত বায়ু মাধ্যমের কণাগুলি চক্রাকার গতিপথে আবর্তিত হয়। এই পদ্ধতিতে বায়ুতে যে প্রাকৃতিক পরিচালন স্রোত সৃষ্টি হয় তাকে বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। ঝড় কি? তো বন্ধুরা, ভূপৃষ্ঠের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে যখন নিম্নচাপযুক্ত অঞ্চল অভিমুখে উচ্চ বেগে যে বায়ুপ্রবাহ ছুটে আসে তাকে কিন্তু ঝড় বলা হয়ে থাকে, যেমন সাইক্লোন, টর্নেডো ইত্যাদি। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এখানে কিন্তু ঝড় নিয়ে আরও বিশদ আলোচনা করা আছে, আমি কিন্তু সেই আলোচনায় যাচ্ছি না। আমাদের পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোন স্তরকে বলা হয়ে থাকে এবং এই স্তরের সর্বনিম্ন তাপমাত্রার মান কত? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যায় মেসোস্ফিয়ার এবং সর্বনিম্ন তাপমাত্রা হলো -93 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, উল্কাপিণ্ড ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার পার হওয়ার পর শুধুমাত্র মেসোস্ফিয়ারে এসেই নিভে যায় কেন? তো বন্ধুরা, বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন স্তরগুলির মধ্যে এক্সোস্ফিয়ারের উষ্ণতা সর্বোচ্চ 1650 ডিগ্রি এবং মেসোস্ফিয়ারের উষ্ণতা সর্বোচ্চ -100 ডিগ্রি। ম্যাগনেটোস্ফিয়ার কর্তৃক আকৃষ্ট হয়ে উল্কাপিণ্ড প্রচণ্ড গতিতে ঘর্ষণজনিত বলের প্রভাবে প্রজ্বলিত অবস্থাতেই প্রবেশ করে। প্রচণ্ড গতিতে অতি দ্রুত বেগে ছুটে আসা উল্কাপিণ্ড যখনই 1650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে হঠাৎ -100 ডিগ্রি তাপমাত্রাযুক্ত অঞ্চলে প্রবেশ করে তখনই সেগুলি সঙ্গে সঙ্গে নিভে যেতে থাকে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মেসোপজ কী? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধির উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে কিন্তু মেসোপজ বলে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, থার্মোস্ফিয়ারের উষ্ণতার সর্বোচ্চ মান কত? তো 1200 ডিগ্রি সেলসিয়াস। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন? সূর্য থেকে আগত গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, বিশেষ করে এক্স রশ্মি, মহাজাগতিক রশ্মি থার্মোস্ফিয়ারের বায়ুমণ্ডলের গ্যাসীয় মাধ্যম দ্বারা শোষিত হয় এবং বায়ুমণ্ডলের গ্যাসীয় পরমাণুগুলিকে ভেঙে ইলেকট্রনকে মুক্ত করে, ফলস্বরূপ ধনাত্মক বস্তুকণা সৃষ্টি করে এই স্তরকে আয়নিত করে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস মহাজাগতিক রশ্মি দ্বারা ভেঙে গিয়ে যথাক্রমে হাইড্রোজেন আয়ন এবং হিলিয়াম আয়নে পরিণত হয়। এই জন্য থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়ে থাকে। বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থেকে। তো পরবর্তী প্রশ্নে, মেরুজ্যোতি বা মেরুপ্রভা কী? আয়নোস্ফিয়ারে উপস্থিত তড়িৎগ্রস্ত অণু বা পরমাণুর চৌম্বক বিক্ষেপের ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে এই রকমের আলোক বিচ্ছুরণ দেখা যায়। একে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলা হয়ে থাকে। কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশনগুলি পৃথিবীর চারিদিকে আবর্তন করে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটি প্রায় বায়ুশূন্য? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। এরপরে কিন্তু আমরা একবার চট করে চোখ বুলিয়ে নিই বায়ুমণ্ডলের স্তরগুলিতে। তো বন্ধুরা, বায়ুমণ্ডলের প্রথম যে স্তর তা হলো ট্রোপোস্ফিয়ার, যার উচ্চতা প্রায় 0 থেকে 10 কিলোমিটার এবং উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 56 ডিগ্রি সেলসিয়াস। এখানে উপস্থিত যে গ্যাস সেগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জল। তো বন্ধুরা, এখানে কিন্তু বায়ুর যে চাপ সেটি কিন্তু 1.013 বার হয়ে থাকে। তো বন্ধুরা, এই স্তরে কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাত হয়, একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তো পরবর্তী আমরা চলে আসি স্ট্র্যাটোস্ফিয়ারে। তো স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা প্রায় 10 থেকে 50 কিলোমিটার অবধি হয়ে থাকে। এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না, এটি শান্তমণ্ডল নামে পরিচিত। এখানে নাইট্রোজেন এবং ওজোন গ্যাসের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তীতে মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার উচ্চতার অবধি হয়ে থাকে। এখানে যে গ্যাসগুলি পাওয়া যায় সেগুলি নাইট্রোজেন, অক্সিজেন এইগুলি। তো বন্ধুরা, এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এখানে কিন্তু উল্কা স্তরে এসে ধ্বংস হতে থাকে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী স্তর হলো থার্মোস্ফিয়ার, যার উচ্চতা 80 থেকে 500 কিলোমিটার অবধি। এখানে যে তাপমাত্রা তারা -93 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস অবধি হয়ে থাকে। এখানে কিন্তু অক্সিজেনের আয়নিত অবস্থায় যে গ্যাস তা কিন্তু পাওয়া যায়।
এখানে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে, মেরুজ্যোতি সৃষ্টি হয়, বেতার তরঙ্গ এই স্তরে এসেই কিন্তু প্রতিফলিত হয়ে থাকে। পরবর্তী স্তর হলো এক্সোস্ফিয়ার, যা কিন্তু 500 থেকে 1,500 কিলোমিটার উচ্চতা অবধি হয়ে থাকে। এখানে তাপমাত্রা কিন্তু 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। এখানে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাস দেখা যায়। কৃত্রিম উপগ্রহ মহাকাশ কেন্দ্রের অবস্থান এই স্তরে। তো বন্ধুরা, পরবর্তী যে স্তর তা হলো ম্যাগনেটোস্ফিয়ার, যার উচ্চতা 1500 থেকে 10,000 কিলোমিটার অবধি। এখানের যে তাপমাত্রা রেঞ্জ সেটা কিন্তু এখনও অবধি অজ্ঞাত। এখানে মূলত প্রোটন ও ইলেকট্রন থাকে এবং ভূচৌম্বক ক্ষেত্রের উৎস স্থান কিন্তু এই স্তর। তো বন্ধুরা, আমি কিন্তু যতটা পেরেছি আপনাদেরকে ছবির সাহায্যে এই স্লাইডটি বোঝানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।